وسي الحسن والخلف الحجة أيها القائم الملتزر المهدي। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রইসি নিহত, বেঁচে নেই পররাষ্ট্রমন্ত্রী সহ আরোহীদের কেউই, নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রেসিডেন্টের সুস্থতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্য কিছু নিয়েই চিন্তা করতে চাই না। ইসলামিক রিপাবলিক এর আগেও বড় বড় নেতাদের হারিয়েছে। আমরা অবশ্যই দোয়া করছি প্রেসিডেন্ট রইসির যেন কিছুই না হয়। আগামীকাল দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোট গ্রহণ। কিছুক্ষণ পর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হবে নির্বাচনী সরঞ্জাম, প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নিয়মিত লোকসান গুণে পুঁজিবাজার ছাড়ছেন অনেক বিনিয়োগকারী। একদিনেই ৯০ পয়েন্ট সূচকের পতন, গেইন ট্যাক্স আরোপের খবরে ধস, বলছেন সংশ্লিষ্টরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। জানানো হয়েছে প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটির কেউই বেঁচে নেই। হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি। সোমবার সকালে দুর্ঘটনাস্থল শনাক্তের কথা জানায় ইরানের রেড ক্রিসেন্ট। বিধ্বস্ত হেলিকপ্টারের কাছাকাছি পৌঁছেছে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা। উদ্ধার তৎপরতায় আছে আরও ৭০টিরও বেশি বিশেষজ্ঞ টিম। ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে অভিযান। তত্ত্বাবধানে আছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেইন সালামি। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার। ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে উত্তরাঞ্চলে হার্ড ল্যান্ডিং এর শিকার হয়েছে উড়োযানটি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ভিডিও ফুটেজে দেখা যায় হেলিকপ্টারে রইসির পাশেই রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। দুর্গম পাহাড়ি অঞ্চল পাড়ি দিচ্ছিলেন তারা। সাথে দেখা যায় আজারবাইজানের গভর্নর মালিক রহমাতিকেও। যাত্রাপথে চলছিল তাদের আলাপ। এ সময় ইরান আজারবাইজান সীমান্তে নতুন উদ্বোধন করা বাঁধের ওপর দিয়ে যেতে দেখা যায় তাদের হেলিকপ্টারটিকে। অনুষ্ঠান শেষে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হয় উড়োযানটি। দর্শক, ইরান ইস্যুতে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন রেডিও তেহরানের সম্পাদক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। সিরাজুল, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাইব ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি আপনার কাছে কি কি খবর রয়েছে, এবং আমরা কিন্তু খবর পেয়েছি ইরানের প্রেসিডেন্ট রইসির মরদেহের ব্যাপারে বা মৃত্যুর ব্যাপারে। আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাকে। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে গিয়েছিলেন, তার সাথে আমরা আগেই জেনেছি যে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ছিলেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার অনেক ঘন্টা পরে তার বিধ্বস্ত শনাক্ত করা হয় এবং সর্বশেষ তথ্য জানা গেল যে প্রেসিডেন্ট সহ পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা সবাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। এই ঘটনায় পুরো ইরান শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে। কারণ হচ্ছে যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অনেকেই বা এইভাবে কল্পনা করা হচ্ছিল যে বর্তমানে যে সর্বোচ্চ নেতা, তার অবর্তমানে তার পরবর্তী উত্তরসূরি হিসেবে অনেকেই প্রেসিডেন্ট রাইসিকে কল্পনা করছিলেন। পাশাপাশি ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছিল, ইরানের ইসলামী বিপ্লবের পরে যে পরবর্তী পরিস্থিতি, সেই রকম একটা আবহ কিন্তু বর্তমান প্রেসিডেন্টের আমলে ছিল। সেই কারণে ইরানের সর্বস্তরের জনগণ প্রেসিডেন্টের জন্য মর্মাহত এবং পাশ্চাত্যের দেশগুলো যেভাবে প্রচারণা চালায় যে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হবে, এটা হবে, সেটা হবে, নানান কথা, এই রকমের কোনো কিছুই নেই। বরং
পুরো ইরানি জাতি ঐক্যবদ্ধ, শুধু তাই নয় যে পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলো, আশপাশের দেশগুলো, এমনকি রাশিয়ার পক্ষ থেকে উদ্ধারকারী অভিযান চালানো হয়েছে, সবাই সমবেদনা জানাচ্ছে, সবাই উদ্বেগ প্রকাশ করছে এবং মধ্যপ্রাচ্যের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই বিষয়টি একটু আলাদাভাবে দেখা হচ্ছে এবং ইরানে শোকের ছায়া নেমে এসেছে, ইরানের জনগণ শোকাহত এবং দেশে জরুরি অবস্থা চলছে একরকমের। এরপরে নতুন করে জি সিরাজুল, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন জানার ছিল। মধ্যপ্রাচ্যে তো এখন উত্তাল পরিস্থিতি, মানে আপনি বলছিলেন যে জরুরি অবস্থা চলছে, উত্তাল পরিস্থিতি, তখন ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হলো বা তার মৃত্যুর, তার সাথে সহকারী যারা ছিলেন তারাও মৃত্যুর শিকার হলেন। এখন বিশ্ব রাজনীতিতে এর কি কোনো প্রভাব পড়তে পারে কিনা, বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করছেন? অবশ্যই প্রভাব পড়তে পারে, অনেকগুলো প্রভাব পড়তে পারে। প্রভাব যেমন পড়বে মধ্যপ্রাচ্যের ঘটনাবলিতে, তেমনি আন্তর্জাতিক রাজনীতিতে পড়বে। আমি এখানে দুটো অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করি। একটি হচ্ছে মধ্যপ্রাচ্যের যে ঘটনা বর্তমানে চলছে, বিশেষ করে তার উপরে এখানে আমরা সবাই জানি যে গাজা যুদ্ধের যে বিষয়টি, তার প্রকৃতপক্ষে বিহাইন্ড দ্য সিন যেটা বলা হয়, যে ঘটনার পেছনে রয়েছে কিন্তু ইরান এবং ইরানের বর্তমান প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী, তারা দুইজনই অত্যন্ত সক্রিয় ছিলেন এবং মধ্যপ্রাচ্যের যে সংকট, বিশেষ করে ফিলিস্তিন পরিস্থিতি, এই পরিস্থিতির অবসানের জন্য ইরানের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং যেহেতু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় না, সেই কারণে যেভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন করা যায় সেই প্রচেষ্টা কিন্তু চলছে এবং তার অগ্রভাগে রয়েছে ইরান। সেক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনের নিহতের ঘটনার কারণে কিছুটা হলেও বিষয়টা হোঁচট খেলো। তবে আমি বিশ্বাস করি যে ইরান বিষয়টা ট্যাকেল করবে এবং ইরানের বিপ্লবী সরকার যেহেতু ক্ষমতায়, সেক্ষেত্রে তারা একইভাবে পরিস্থিতি এগিয়ে নেবে। আমার মনে হয় যে একটা ধাক্কা খেলেও সেটা সামাল দেবে। এটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আর আরেকটা পরিস্থিতি যেটা আমি বলবো, যে ইরান, চীন এবং রাশিয়ার নেতৃত্বে একটা বলয় গড়ে উঠছে, যে বলয় হচ্ছে মার্কিন বলদর্পী শক্তির বিরুদ্ধে, মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে, অর্থাৎ একটা ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা এবং এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা যেটা আমেরিকার নেতৃত্বে গড়ে উঠেছে, এর বিপরীতে একটা বহু পাক্ষিক একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে ইরান, রাশিয়া এবং চীন। এই জায়গায় কিন্তু ইরান যদিও চীন এবং রাশিয়ার তুলনায় দেশ হিসেবে, শক্তি হিসেবে ছোট করে দেখা হয়, কিন্তু এখানে বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে বা অন্যান্য কৌশলগত দিক দিয়ে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এই আমলে পররাষ্ট্রমন্ত্রী হলেও তিনি দীর্ঘদিন ধরে পররাষ্ট্র মন্ত্রী বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী অথবা আন্তর্জাতিক রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ইরানে কাজ করেছেন। তার মানে তাকে দীর্ঘদিনের পরিচর্যায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং তুখোড় একজন ডিপ্লোম্যাট হিসেবে গড়ে তোলা হয়েছে। সেক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী একই সাথে নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক যে বলয়টা গড়ে উঠছিল মার্কিন বিরোধী বা বিশ্ব বলদর্পী শক্তির বিরুদ্ধে, সেই জায়গাটায় কিছুটা হলেও আমি মনে করি আবারও হোঁচট খাবে। কিন্তু আবারও বলবো যে ইরান নিশ্চয়ই সেটা ট্যাকেল করবে এবং এখানে যেহেতু ইরান, রাশিয়া এবং চীন রয়েছে, সেক্ষেত্রে তারা সবাই সম্মিলিতভাবেই বিষয়টা মনে হয় এগিয়ে নেবে, এই সংকটের সমাধান করবে। জি, আপনাকে সমাধান আসবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি মনে করা হতো প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে। ফলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যুকে দেখা হচ্ছে ইরানের জন্য বড় এক ধাক্কা হিসেবে। ক্ষমতায় আসার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপে পড়েন রইসি। পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন, গাজায় ইসরায়েলি অভিযানের মতো কঠিন পরিস্থিতিও সামাল দিতে হয় তাকে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইরান ইসরায়েল যুদ্ধের শঙ্কাও দেখা দেয় রইসির শাসনামলে। ইরানের আইন, সংবিধান এবং ধর্মীয় বিশ্লেষক হিসেবে পরিচিত ইব্রাহিম রইসির পেশাদার জীবন শুরু হয় প্রসিকিউটর জেনারেল হিসেবে, তাও মাত্র ২০ বছর বয়সে। কারাত শহরের কৌশলী হিসেবে ওই দায়িত্ব পান তিনি। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
মূলত তখন থেকে ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত পান রইসি। পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। 2021 সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করে ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রইসি। নিজেকে দুর্নীতি, অদক্ষতা এবং অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা রইসি রাজনৈতিক দিক থেকে শিয়া কট্টরপন্থার সমর্থক। তবে দায়িত্ব নেয়ার পর থেকে ঘরে বাইরে নানামুখী চাপের মধ্যে পড়েন ইব্রাহিম রইসি। নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে। ফলে চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটিতে বিক্ষোভ হয় দফায় দফায়। 2022 সালে ইরানি তরুণী মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতা ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ হয়, যাতে প্রাণ যায় 550-র বেশি মানুষের। ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন রইসি, যদিও পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন তিনি। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পেছনে রইসি প্রশাসনের ভূমিকাকে দায়ী করে আসছে তেল আবিব। ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিও কৌশলী হাতে সামলেছেন ইব্রাহিম রইসি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে ইরানের প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টারের অনুসন্ধানে সহায়তা পাঠিয়েছে প্রতিবেশী বেশ কয়েকটি দেশ। অন্ধকার এবং প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার কাজ চালাতে সক্ষম এমন ড্রোন এবং হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক। এর পাশাপাশি 23 সদস্যের বিশেষজ্ঞ পর্বতারোহীদের একটি দলও পাঠিয়েছে আঙ্কারা। অভিজ্ঞ 47 উদ্ধারকর্মী সহ পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য গাড়ির বহর পাঠিয়েছে রাশিয়া। আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই অভিযান শুরুর কথা জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তুরস্ক, রাশিয়া ছাড়াও নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ পাঠিয়েছে আজারবাইজান, আর্মেনিয়া ও ইরাক। সহায়তার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয় নীল সাদা উড়োযানের ছবি। জানানো হয় যুক্তরাষ্ট্রের তৈরি বেল-212 হেলিকপ্টার বহন করছিল প্রেসিডেন্ট রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে। পশ্চিমা দেশগুলোর তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে ইরান। এগুলোর বেশিরভাগই কয়েক দশকের পুরনো। বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে অনেক সময়ই এসব উড়োযানের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না দেশটির। ইরানের বিমান বাহিনীর বহরেও বেশিরভাগ বিমান 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে কেনে। কাল উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বক্স সহ নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে। সকাল 11টা থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হবে এই সরঞ্জামাদি। 21 মে 157টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএম আর ব্যালটেও। আর প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের পর দুদিন অর্থাৎ 23 মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। দর্শক, দ্বিতীয় ধাপের ভোটাভুটির খবরাখবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব শরীয়তপুরের সদর আর জাজিরাতে নির্বাচন হওয়ার কথা। সার্বিক পরিস্থিতি নিয়ে আমার সহকর্মী SM শাকিল আমাকে জানাবেন। শাকিল, ভোটের সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন এবং প্রার্থী বা যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? এবারের ভোট আগের বারের থেকে কতটা সুষ্ঠুভাবে হবে বা প্রায় কিন্তু আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় এর আগে নির্বাচন পরবর্তী সহিংসতার খবর আমরা পেয়েছিলাম। এবারে নির্বাচন কতটা নির্বিঘ্নে হবে? ইশরাত, যেহেতু দ্বিতীয় ধাপের নির্বাচন চলছে সেখানে ইভিএম এ কিন্তু শরীয়তপুর সদর এবং জাজিরা উপজেলায় দুইটি উপজেলায় কিন্তু নির্বাচন হবে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের যে ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম তাদের কিন্তু আশা যেহেতু ইভিএম এ ভোট হবে সেখানে কিন্তু অবাধ এবং সুষ্ঠু ভোট হবে এরকমটাই তারা আশা করছেন। যেহেতু অনেক সময় ব্যালটে ভোট হলে অনেক ভোটাররা ভোট প্রকাশে অনিচ্ছা দেখায় বা আগ্রহ থাকে না তাদের মধ্যে, কিন্তু ইভিএম এ কিন্তু ভোটারদের মধ্যে একটু ভিন্ন
ভিন্ন চিত্র দেখা যায়। তাদের কিন্তু বেশ আগ্রহ ইভিএমে যে ভোটটা দিবেন এবং এখানে যারা প্রার্থীরা রয়েছেন তাদেরও দেখছি আমরা বেশ স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু তারা প্রচার প্রচারণা চালিয়ে গেছিলেন এবং ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে এবং ভোটাররাও আশ্বস্ত করেছেন যে তারা ইভিএম মেশিনে যেহেতু ভোট হবে সেক্ষেত্রে তারা ভোট দিতে যাবে। তবে গতবার বলে এর আগে যদি যে নির্বাচনগুলো হয়েছিল ব্যালটে সেখানে কিন্তু আমরা ভোটার উপস্থিতি বেশ দেখতে পাইনি। তবে এবার আশা করা যাচ্ছে যে এবার ভোটার উপস্থিতি হবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ইভিএম এর মাধ্যমে ভোট দিয়ে তাদের জয়ী করতে পারবেন। আমরা কিন্তু এখন রয়েছি সদর উপজেলার যেই পরিষদ চত্বরে, সেখানে রয়েছি। এখান থেকে কিন্তু বেলা দুপুরের পর থেকে কিন্তু এখানে যে ইভিএম মেশিন এবং যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। যেহেতু 135টি কেন্দ্রে 2টি উপজেলায় নির্বাচন হবে, সেখানে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু ইভিএম এ ভোট হবে এবং সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হবে এবং যে সুষ্ঠু করতে যে যত ধরনের প্রশাসন বা যত ধরনের প্রক্রিয়া থাকা দরকার সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। ইশরাত। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ হচ্ছে আজ। এ বিষয়ে খবরাখবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হবার কথা ছিল, কিন্তু সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। দুঃখিত, পরবর্তীতে যাওয়ার চেষ্টা করব আবার। পটুয়াখালীর বাউফলে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। গতরাতে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ডিয়ারা কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা করছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের কয়েকজন সমর্থক। এ সময় প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী মোশারেফ হোসেন খানের সমর্থক চন্দ্রদ্বীপের ইউপি চেয়ারম্যান এনামুল হকের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। দর্শক, শুরুতেই জানাচ্ছিলাম চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ হচ্ছে আজ। এই বিষয়ে আবারও যুক্ত হবার চেষ্টা করব। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শফিক ছোটন। কয়টি উপজেলার জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং সেখানকার নির্বাচন পূর্ববর্তী অবস্থা কেমন দেখছেন এবং ভোটারদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? এসব ভোটারদের মধ্যে উচ্ছ্বাস আছে এবং যেসব উপজেলাগুলোতে আগামীকাল ভোট হবে, বিশেষ করে সাপাহার, পোরশা, নিয়ামতপুর, সেই এলাকাগুলোতে কিন্তু আজকে ব্যালট পেপার এবং অন্যান্য যে নির্বাচনী সরঞ্জামাদি সেগুলো বিতরণ করা হচ্ছে, সেগুলো কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আজকে আবারও 3টি উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ। জেলা প্রশাসনের কার্যালয় এখানেই প্রার্থীরা আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণ পরেই প্রতীক বরাদ্দ হবে। নওগাঁ সদর উপজেলায় 2 জন চেয়ারম্যান প্রার্থীরা আছেন এবং মহাদেবপুর এবং পার্শ্ববর্তী মান্দা সেখানে 6 জন করে মোট 12 জন প্রার্থী। সদর উপজেলা থেকে প্রার্থী হয়েছেন জনাব মাহবুবুল হক কমল। আপনার কাছে জানতে চাই, এই যে প্রতীক বরাদ্দ, কি প্রতীক আপনি চেয়েছেন এবং নির্বাচন পরিবেশ? প্রতীক আমি চেয়েছি আনারস। আর নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর আছে, মানুষের মধ্যে উল্লাস আছে যে করে আরেকটা ভোট, যে ভোটের মাধ্যমে উপজেলা পরিষদের নতুন আমরা পাবো, এরকম একটা চিন্তা ভাবনা। নির্বাচনে আপনার তো অনেক ভূমিকা আছে, ভোটারদের উপস্থিতি বাড়ানোর। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বক্স সহ নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী। ধস নেমেছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে একদিনেই সূচক কমেছে প্রায় 90 পয়েন্ট। ক্রেতা ছিল না বেশিরভাগ কোম্পানির। টানা পতনে একেবারে নিঃস্ব বেশিরভাগ বিনিয়োগকারী। শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছে অনেকে। ঘন ঘন নীতির পরিবর্তন, লেনদেনে হস্তক্ষেপ আর গেইন ট্যাক্স আরোপের খবর পতনের জন্য দায়ী বলছেন সংশ্লিষ্টরা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু, সেই থেকেই দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। দিন গড়ানোর সাথে বাড়ছে পতনের তীব্রতা, সেই সাথে বাড়ছে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণও।
সপ্তাহের প্রথম দিনেও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। সূচক কমেছে ৮৬ পয়েন্টের বেশি। ২৫০-র বেশি কোম্পানির কোনো ক্রেতাই ছিল না দিনভর। টানা পতনে বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৬০ থেকে ৭০%। আর যারা মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছে তাদের অবস্থা আরও নাজুক। আমি যেমন আগে লোনে ছিলাম, আমার ওই ইকুইটি নেগেটিভ হয়ে গিয়েছিল, আমি কোম্পানিগুলো আমার কোডটা সারেন্ডার করে দিয়েছি। তারপরে আমার যেটা পুঁজি ছিল ক্যাশ করে আমি ব্যবসা করছি এখন, সেখানে আমার 70% লস। এই যে ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা দিন দিন নিঃস্ব হচ্ছে এবং অনেকে পুঁজি সমন্বয় করার জন্য নতুনভাবেও বিনিয়োগ করেছিল, তারাও এখন আবার নতুনভাবে আরেকবার নিঃস্ব হচ্ছে। গভর্নমেন্টের বিভিন্ন পলিসিতে আজকে এইভাবে প্যানিক হয়ে সৃষ্টি হইতেছে। মানুষ চিন্তা করতেছে যাই বিক্রি করে যাই থাকে এটাই আমার মূলধন, সবই সে নিঃস্ব হয়ে যেতেছে মানুষগুলি। সংশ্লিষ্টরা বলছেন ঘন ঘন নীতির পরিবর্তনে পুঁজিবাজারের প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীদের। গুজবার ফুটছিল চরমভাবে ক্ষতি করছে পুঁজিবাজারকে। সকল পলিসির এত বেশি সুইচিং হচ্ছে এবং ব্যাংক ব্যবস্থা নিয়েও যে ধরনের আতঙ্ক, নেতিবাচক প্রচারণা, অর্থনীতি নিয়ে এই নেতিবাচক প্রচারণায় বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলছে বা নেতিবাচক মনোভাব তৈরি করে ফেলছে, যার কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ সেভাবে হচ্ছে না। এখন ইতিবাচক পলিসি দিয়ে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা ছাড়া পুঁজিবাজারকে ঘুরে দাঁড় করানোটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার। 15 দিন ধরে বাজারে একটা খবর চলছে পেপার পত্রিকায়ও যে গেইন ট্যাক্স আসতেছে এই বাজেটে। পলিসি শিফট, ইন্টারভেনশন, এই যে মার্জিন রুল, এইগুলা নিয়ে কিন্তু যতক্ষণ এই জিনিসগুলা বাজারে থাকবে, বাজার তার গতি ফিরে পেতে মানে একেবারে একটা বিশাল একটা সমস্যার মুখে পড়ে যাচ্ছে। এমনিতেই চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজার। এমন অবস্থায় মূলধনী মুনাফার উপর কর আরোপ করা হলে বাজারে বিনিয়োগকারীর সংখ্যা আরও কমবে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানায় ভোরে মারকুলি বাজারে একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন দেখতে পায় তারা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে অন্তত 4 দোকান ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। পরে খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দর্শক, এই ছিল যমুনা নিউজ।